গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 10 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো উত্তর করিমগঞ্জের এক কেন্দ্রের ভোট বাতিল, পুনঃ ভোটের নির্দেশ নির্বাচন কমিশনের। আসাম বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে এক নির্দেশপত্রে জানানো হয়েছে 9 এপ্রিল ওই কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসায় সমস্ত দিক পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী উত্তর করিমগঞ্জ কেন্দ্রের 239 নম্বর বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 11 এপ্রিল শনিবার। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কমিশন আরও নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট এলাকায় পুনঃ ভোটের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিখিতভাবে বিষয়টি জানাতে হবে। এছাড়াও রিটার্নিং অফিসারদের এই নির্দেশ কঠোরভাবে অনুসরণ করার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট পর্যবেক্ষক ও জেলা নির্বাচন আধিকারিকদেরও বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবর, লুরিনজ্যোতির গোদাপানির বাসভবনে পুলিশের তল্লাশি, চাঞ্চল্য। ডিব্রুগড়ে আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর গোদাপানির বাসভবনে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ডিব্রুগড় জেলা পুলিশ হঠাৎই গোদাপানিতে অবস্থিত লুরিনজ্যোতির গগৈর বাসভবনে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের একটি দল বাড়ির প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখে। তবে এই তল্লাশির নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। পুলিশের এই আকস্মিক অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শেষ পর্যন্ত পুলিশ দলটি সেখান থেকে সরে যায়। উল্লেখ্য, হুয়াং বিধানসভা আসনে বিরোধী জোটের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ ভোট গ্রহণের দিন এই আসনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। অসম জাতীয় পরিষদ এবং বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনাও সামনে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের এই তল্লাশি অভিযানের পেছনে কী কারণ রয়েছে এবং এর সঙ্গে নির্বাচনী উত্তেজনার কোনো যোগ রয়েছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। পরবর্তী খবর, শিলংয়ে আঞ্চলিক বাজেট কুয়েস্টে অংশ নিচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। আসাম বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্রছাত্রী আগামী 12 ও 13 এপ্রিল শিলংয়ে অনুষ্ঠিত আঞ্চলিক স্তরের বাজেট কুয়েস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন আইন বিভাগের এনএসএস স্বেচ্ছাসেবক মাধবেন্দু চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এনএসএস স্বেচ্ছাসেবক সমীর দাস ও প্রীতম আচার্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের এনসিসি আন্ডার অফিসার অভিষেক নাথ এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ও এনএসএস স্বেচ্ছাসেবক বীণারানী দাস। বাজেট কুয়েস্ট কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতায় তাদের উজ্জ্বল সাফল্যের ভিত্তিতেই এই নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে মোট 819 জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এবারের আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল সংলাপ, যুব সংসদ, মহিলা সংসদ এবং ইন্টারেক্টিভ আলোচনা সভার মতো বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এই নির্বাচন আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি বহন করে, পাশাপাশি নীতি সংক্রান্ত আলোচনা ও আঞ্চলিক পারস্পরিক বিনিয়োগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী খবর, ইসরায়েলকে ক্যান্সার বলেই বিপাকে, নেতানিয়াহুর তুপের মুখে পড়ে পোস্ট ডিলিট পাক মন্ত্রীর। আমেরিকা ইরান শান্তি আলোচনার আগে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার নিয়েছে। আজ ইসলামাবাদে নির্ধারিত আলোচনার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের এক মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। তিনি লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে গণহত্যা বলে আখ্যা দেন এবং ইসরায়েলকে ক্যান্সার বলে মন্তব্য করেন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, আসিফের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরা কোনো দেশের পক্ষ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়,
ইসরায়েলের ধ্বংসের আহ্বানের মতো ভাষা কোনোভাবেই সহ্য করা যাবে না। ইসরায়েলের কড়া প্রতিক্রিয়ার পর খাওয়াজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা নিজের বিতর্কিত পোস্ট মুছে দেন। তবে ততক্ষণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও আসিফের মন্তব্যকে ইহুদি বিদ্বেষী ও উস্কানিমূলক বলে সমালোচনা করেন। এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে যখন পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী 2 সপ্তাহের যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ইসলামাবাদে পরবর্তী বৈঠকের আয়োজন করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে না। যুদ্ধবিরতির প্রথম 24 ঘন্টায় মাত্র কয়েকটি জাহাজ ওই প্রণালী অতিক্রম করেছে, যা স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। পরবর্তী খবর, ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তির 48 ঘন্টার মধ্যে নিশ্চিত হোক ভোটাধিকার। সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা। ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে করে প্রত্যেক ব্যক্তিকে ভোটাধিকার নিশ্চিত করার আবেদন জানিয়ে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। আবেদনে জানানো হয়েছে, ট্রাইব্যুনালে যাদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে তাদের ভোটাধিকার দেওয়া হোক। আবেদনকারী বলছেন, ট্রাইব্যুনালে শুনানি অনন্তকাল চলা আইন মোতাবেক নয়। রিট পিটিশন ফাইল হলে যেমন 48 ঘন্টার মধ্যে শুনানি করতে হয়, তেমনি কোনো ব্যক্তির আবেদন ট্রাইব্যুনালে জমা পড়ার পর 48 ঘন্টার মধ্যে শুনানি করে তা শেষ করা হোক। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 106 জন নাম বাদ যাওয়া ব্যক্তির তরফে আবেদন করেছেন রাজু ঘোষ নামের ওই জনৈক ব্যক্তি। প্রত্যেক জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করার দাবিও জানানো হয়েছে। আবেদনকারী বলছেন, গ্রামের মানুষরা অনলাইনে শুনানিতে যোগ দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নন। সকলের পক্ষে কলকাতায় আসাও সম্ভব নয়। সেই কারণেই জেলাভিত্তিকভাবে ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানাচ্ছেন তিনি। পরবর্তী খবর, উত্তর সিকিমের লাচেন ও চুংথাংয়ের মধ্যে সড়ক যোগাযোগ ভয়াবহ ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়ায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। ইস্টার্ন কমান্ডের অধীনে পরিচালিত ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস অপারেশন হিমসেতু নামে বিশেষ এক অভিযান শুরু করেছে। প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষারপাত সত্ত্বেও সেনাকর্মীরা গুরুত্বপূর্ণ পার্বত্য পথ খুলে দিতে এবং বিকল্প রুট চালু করতে সক্ষম হয়েছেন, যাতে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া যায়। বৃহস্পতিবার বর্ডার রুটস অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় রেখে সেনাবাহিনী কঠিন ভূখণ্ডে অবিরাম রাস্তা পরিষ্কার, বরফ সরানো এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজে নিয়োজিত রয়েছেন। পর্যায়ক্রমে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখন পর্যন্ত 135 জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি 32টি হালকা যানবাহন এবং 10টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। খাড়া ও তুষারে ঢাকা পথ অতিক্রম করতে সেনাবাহিনীর যানবাহনের সাহায্যে যানবাহনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসাজনিত জরুরি অবস্থা এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে এবং সমতলে নেমে সহায়তা, চিকিৎসা পরিষেবা দেওয়া ও পর্যটকদের ধাপে ধাপে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। প্রশাসনের আধিকারিকদের মতে, লাচেনে এখনও প্রায় 1000 পর্যটক আটকে রয়েছেন। তাদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনতে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ জোরদারভাবে চলছে। এক সেনা আধিকারিক জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার এবং মাঠ পর্যায়ের দলগুলো সব ধরনের সহায়তা দিতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।